আপনি যতক্ষণ ধরে ইন্ট্রো দিলেন অতক্ষণ কি বাংলাদেশের টপ অর্ডার টিকে? মানে আমার ইন্ট্রোর চেয়েও টপ অর্ডার দ্রুত ফেল করে। ফ্যান্টাস্টিক একদম। এটা নতুন টার্ম যে স্বর্ণ বছর। টেনশন টেনশন, আমরা সেমিফাইনাল থেকে আউট, আপনি টেনশনের কথা বলেন কেন? দেশ দেশ দেশ, সাবাস বাংলাদেশ। আবাস বাংলাদেশটা এখন আর নাই। আমরা আইপিএল এ ফ্যান্টাসি খেলে আমাদের সব ইম্প্যাক্ট প্লেয়ার শেষ। এইটাই তো সবচেয়ে বড় সমস্যা। আপনার তো গোড়ায় গলত। আমাদের তো মানে ডাল ভাত বসায় তো খেলতে পারতেছে না। এই জিম্বাবুরে ডাকো, সানির কিন্তু অপারেশন হয় মমিনুল। বাংলাদেশের অপারেশনের ব্যবস্থা নাই তো। নিউজ করে দিবেন যে সাকিব আল হাসান 20 কোটি টাকার পানি খান, আপনি কত টাকার পানি? 6 ম্যাচ 3 জয় 3 পরাজয়। আপনি যদি পরিসংখ্যান বিবেচনা করেন, রেকর্ড বিবেচনা করেন, কিংবা জয় পরাজয় বিবেচনায় নেন, তাহলে এই বিশ্বকাপটাই বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফলতম বিশ্বকাপ। এমন একটা বিশ্বকাপ শেষে আপনি আনন্দে থাকতেই পারেন, উল্লাসিত থাকতেই পারেন, কিন্তু আমার মনে হয় না পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশের সমর্থকরা এই বিশ্বকাপ নিয়ে এত বেশি উল্লসিত বা প্রফুল্লিত এরকম আমার কাছে মনে হয় না। এর একটা বড় কারণ পারফরমেন্স ওয়াইজ, আপনি যদি ক্রিকেটারদের পারফরমেন্স ধরেন, টিম ওয়াইজ যদি পারফরমেন্স দেখেন জয় পরাজয়ের বাইরে, সেই ক্ষেত্রে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে বলার মতো আসলে কিছুই নেই। এই যে কয়েকদিন আগেই সাকিব আল হাসান বলছিলেন যে 3টা জয় 3টা পরাজয় এটা খুব বেশি খারাপ কিছু না, বলা চলে ভালো, কিন্তু তিনি সেটা নিজে স্বীকার করেছিলেন যে পারফরমেন্স ওয়াইজ আসলে অনেক কিছুরই আসলে উন্নতির দরকার আছে। আমার কাছেও এই জায়গাটাতে সাকিবের সঙ্গে একমত। বাংলাদেশ আসলে কতটা এগোলো, এই যে 3টা জয় পেলো, সুপার 8-এ খেলছে, হয়তো সেমিফাইনালে যেতে পারবে না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট আসলে আদৌ এগোলো কিনা এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন উঠছে, কথা উঠছে। আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যে বাংলাদেশ ক্রিকেট কতটা এগোলো বা পেছালো। আজকে কথা বলার জন্য আমার সঙ্গে আছে আমার সহকর্মী আবিদ মোহাম্মদ। আবিদ মোহাম্মদ, আপনাকে স্বাগত। যেটা বলছিলাম যে এই সবার আগে আপনি যতক্ষণ ধরে ইন্ট্রো দিলেন অতক্ষণ কি বাংলাদেশের টপ অর্ডার টিকে? না টপ অর্ডার না টিকে। না আপনার ইন্ট্রো ছিল 2 মিনিটের মতো, আর 2 মিনিট তো মানে ব্যাটিংয়ে নামলে তো প্লেয়াররা 2 মিনিটের আগেই ফিরে যাচ্ছে। তাহলে আপনি তো এই উত্তর তো দেওয়াই শেষ যে বাংলাদেশের ক্রিকেট আগালো না পিছালো। মানে আমার ইন্ট্রোর চেয়েও টপ অর্ডার দ্রুত ফেল করে। এই ওয়ার্ল্ড কাপই তো তার প্রমাণ। মানে ওই ওয়ার্ল্ড কাপ কেন, লাস্ট মানে যেভাবে খেলতেছে, মানে কয়েক সিরিজ কয়েক ওয়ার্ল্ড কাপ একই তো। আমাদের মানে একটাই প্রশ্ন, টপ অর্ডার কবে ঠিক হবে? টপ অর্ডার কবে কী করবে, এটা সবশেষ 1 বছর ধরে হয়তো এরকম একটা প্রশ্ন। শুধু বছর না, আপনি যখন 1 বছর, আপনি কি বলতে চাচ্ছেন তামিম ইকবালকে মিস করছে বাংলাদেশ? আপনি যারা তামিম ইকবাল সমর্থক আছে তারা হয়তো মিস করতে পারে। আপনি যদি জেনারেলি চিন্তা করেন যে আপনি আসলে এই তামিম ইকবালের উপর কতটা আসলে রিলাই করবেন, আপনাকে তো সবসময় এগোতে হবে। আজকে নিক পোথাস একটা কথা বলছিলেন যে আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশ 2007 সালে যেভাবে চিন্তা করতো এখনও সেভাবে চিন্তা করছে কিনা, বা ওই পর্যায়ে এখনও আছে কিনা, বাংলা যদি আপনি এগোতে চান। বাংলাদেশ চিন্তা করা শুরুই করছে 2007 সাল থেকে, যখন আমরা টি-20 মানে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়াকে হারাইলাম। এই ওয়েস্ট ইন্ডিজেই কিন্তু আমাদের মানে অনেকেই মানে বেসিক্যালি সবাই বলে যে 2015 বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেটটাকে চেঞ্জ করছে, বাট 15 বিশ্বকাপ পর্যন্ত আসছে, কিন্তু এই 2007 ওয়ার্ল্ড কাপটা অনেক বড় একটা রোল প্লে করছে। তো সেখানেই তো আটকে থাকার কথা। মানে আমরা তো আবেগপ্রবণ জাতি। 15 বিশ্বকাপ পরে বাংলাদেশের একটা ওই 16 সাল কিংবা 17 সাল, ওই সময় আমরা ভারতের বিপক্ষে সিরিজ জিতে, ওই সময় তো মানে আমি তখন এই পেশায় ছিলাম না, তো আমি সাধারণ মানুষ হিসেবে মনে করতাম ওয়াও ফ্যান্টাস্টিক। অবশ্যই না, আপনি যদি পারফরমেন্স বিবেচনা করেন, অবশ্যই ওই সময়ের যে পারফরমেন্স ছিল 2016-17 সালে, ওই সময় হোমে ওই সময় তো আমরা বুঝতাম না যে মানে হোম অ্যাডভান্টেজ নিয়ে যে মানে বাইরের জগৎ আর জার্নালিজমের জগৎ পুরোপুরি ডিফারেন্ট। না আপনি যদি চিন্তা করেন, আপনি যদি বড় হইতে হয় আপনাকে অবশ্যই একটা জায়গা থেকে আপনি বড় হইতে হবে। আপনি প্রথমে হয়তো হোমে জিততে শুরু করবেন, তারপর আপনি হয়তো অ্যাওয়েতে গিয়ে জিততে শুরু করবেন, কিন্তু কথা হচ্ছে আপনি কবে নাগাদ আসলে কয়টা বছর নেবেন এটা জেতার জন্য। যেমন আমরা এখন হোমে ভালো খেলি, কিন্তু অ্যাওয়েতে আমরা কবে থেকে ভালো খেলবো, কবে আমরা অ্যাওয়ের কথা চিন্তা করবো? আমাদের অ্যাওয়েতে যে ভালো খেলার প্রসেসটা ছিল সেটা রাসেল ডমিঙ্গোর আন্ডারে আমরা খুব ভালোভাবে স্টার্ট করছিলাম। মমিনুল হকের আন্ডারে আমরা একটা টেস্ট জিতলাম নিউজিল্যান্ডে, এরপর সাউথ আফ্রিকায় আমরা একটা দ্বিপাক্ষিক সিরিজ জিতছি তামিম ইকবালের আন্ডারে। তো আমাদের প্রসেসটা কিন্তু কন্টিনিউ হয়েছিল, অনগোয়িং ছিল, বাট মানে সাডেনলি রাসেল ডমিঙ্গো চেঞ্জ হয়ে যাওয়ার পর দেন আমরা আবার ব্যাক শিফট করে ফেলছি ওল্ড মাইন্ডসেটে, যেটা হচ্ছে যে আমরা যেটা মনে করতাম যে হাতুড় সিংহে আসলেই সব কিছুর সমাধান হয়ে যাবে। বাট হাতুড় সিং নিয়ে একটা বড় সমস্যা হচ্ছে হাতুড় সিং সবসময় ইনস্ট্যান্ট রেজাল্ট নিয়ে চিন্তা ভাবনা করেন। আপনি যখনই মানে দুনিয়ার যে কোনো বিষয়ে আপনি যখন একটা ইনস্ট্যান্ট রেজাল্ট চিন্তা করবেন, তখন কি হবে, আপনি এই যে এখন সাফল্য পাবেন, কিন্তু এটা দিন শেষে আপনার পরের দিকে যখন পরের প্রজন্ম যারা খেলবে। বাট ওই যে আপনি বললেন 2015 সালে, ওই সময় কিন্তু আমরা
ইনস্ট্যান্ট সাফল্যগুলো খুব এনজয় করছি, আমরা কিন্তু লং টার্ম চিন্তা করিনি। ওই সময় এই কারণেই কিন্তু ওই সময় হাতুড়ে সিংহে ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল কোচ অফ বাংলাদেশ। এবং হাতুড়ে সিংহের সবচেয়ে বড় আমার কাছে যেটা পার্সোনালি ফিল হয়, আমি যেটা মনে করি, হাতুড়ে সিংহে ওয়াজ লাকি বিকজ হি হ্যাড মাশরাফি, he had Sakib, he had এবং প্রাইম সাকিব, প্রাইম মাস players were in their prime form, and he had Soumya, যিনি মানে হাতুড়ের আন্ডারে শুরু করলেন, এবং সৌম্য ওয়াজ ফ্যান্টাস্টিক একদম। ওই সময় সৌম্য যে ধরনের ক্রিকেটটা খেলতেন সেটা মানে এবং সাব্বির রহমানও ছিলেন, এবং সাব্বির রহমান বাংলাদেশের ক্রিকেটের যারা আসলে বড় ক্রিকেটার, বা বড় ক্রিকেটার না বলি, যারা আসলে পারফর্ম করেছেন, আপনি যদি লাস্ট 10-15 বছর চিন্তা করেন, যে সময়টাতে পারফর্ম করেছেন ওই সময়টাতে হাতুড়ে সিং কোচ ছিল। ইন্ডিড 15, 16, 17 বাংলাদেশের ক্রিকেটের অনেক স্বর্ণযুগ বলা হয়। স্বর্ণযুগ মানে খুব সুদিন ছিল। স্বর্ণযুগ তো আপনি এক যুগ তো ভালো আচ্ছা, এক টুর্নামেন্টে 3 ম্যাচ জেতার পরে আপনার কোচ আপনাকে বলতেছে আমরা তো আমাদের এই প্ল্যানিং এ, এটা নতুন টার্ম যে স্বর্ণ বছর, রাইট, এটা ভালো বলছেন। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে এই যে ওই সময় একটা প্রসেস শুরু হয়ে গেছিল, আমরা 22 সাল পর্যন্ত হয়তো আমরা প্রসেসটা মেনটেন করেছিলাম রাসেল ডমিঙ্গোর সঙ্গে। ইভেন রাসেল ডমিঙ্গো এবং স্টিভ রোডসের আন্ডারেও কিন্তু আমরা ভালো করতেছিলাম। স্টিভ রোডসকে পার্সোনালি আমার পছন্দ ছিল। ইংলিশ কোচ, থট প্রসেস অন্যরকম। হয়তো বিশ্বকাপে ভালো সাফল্য আসে নাই, বাট পারফরমেন্স কিন্তু তার আগে আমরা কিন্তু তার আন্ডারেই ওই যে আয়ারল্যান্ডেই তো মনে হয় ট্রাই নেশন জিতল, মাশরাফির হাত বুকের মধ্যে একটা ট্রফি ছিল। রোডসের কথা যেটা আপনি বললেন যে হয়তো বিশ্বকাপ ভালো করেন, এখন ওই বিশ্বকাপ ভালো করার জন্য কিন্তু স্টিভ রোডসের যতটা দায়ী, তার চেয়ে কিন্তু ক্রিকেটারদের দায়ী বেশি ছিল। আপনি দেখেন মাশরাফি আপনার দলের ক্যাপ্টেন, আপনার দলের মেইন পেসার, পুরো টুর্নামেন্টে আপনি 8 ম্যাচ খেলে মাত্র একটা উইকেট নিয়েছেন। এখন স্টিভ রোডস কি করবে? স্টিভ রোডস মাঠে গিয়ে খেলবে না। ওই ওয়ার্ল্ড কাপটা মাশরাফির আসলেই মানে মনের মতো হয়। এখন স্টিভ রোডস তো চাইলে মাশরাফিকে বাদও দিতে পারবে না, বিকজ হি ওয়াজ দ্য ক্যাপ্টেন। বাট লাস্ট ম্যাচে যতটুকু মনে আছে, মানে যতটুকু শুনেছি আশেপাশের মানুষ থেকে, যে মাশরাফিকে অফার দেওয়া হয়েছিল যে অবসর নেওয়ার জন্য পাকিস্তান ম্যাচের আগে। আচ্ছা, এই যে মাশরাফিকে যে অফারটা দেওয়া হলো, এই অফারটা কালকে মাহমুদুল্লাহ রিয়াদকে দেওয়া উচিত, বিকজ সম্মানের সাথে অবসরে যাওয়া উচিত। বিকজ মাহমুদুল্লাহ রিয়াদের এখন পারফেক্ট স্টেজ, মানে খুব ভালোভাবে একটা অ্যাটলিস্ট T20 ছেড়ে দাও। টেস্ট তো তিনি আচমকাই ছেড়ে দিয়েছিলেন জিম্বাবুয়েতে। এখন যদি রিয়াদ, আপনি যে প্রশ্ন তুললেন যে মানে রিয়াদ যদি কালকে যে ম্যাচটা হবে সেখানে যদি না ছাড়েন, সেক্ষেত্রে তিনি আরেকটা মাশরাফি হবেন না, রিয়াদ হতে পারেন। কেন আমি বলি, আমাদের সমস্যা কি, আমাদের প্লেয়াররা মানে আমি দেখি নেই যে প্লেয়াররা সম্মানের সহিত মাঠ থেকে মানে অবসর নিয়েছে, এবং এই জন্যই মাশরাফির জার্সি পরায় সিলেটে প্লেয়ারদের মানে জোরপূর্বক একটা অবসরের ব্যাপার দেখানো হয়েছে। না, আমি যেটা বলতে চাচ্ছি যে মাশরাফির কথা কেন বলছি, দেখুন আপনি এই বিশ্বকাপে যদি রিয়াদের কথা দেখেন, রিয়াদ ফ্যান্টাস্টিক ক্রিকেটার। এই যখন ফিরে এসেছেন তিনি দারুণ পারফর্ম করেছেন, কিন্তু এই বিশ্বকাপে কিন্তু রিয়াদের পারফরমেন্স ওই রকম আহামরি না। রান করেছেন, সেটা ম্যাচ জয় অবদান, নট আউট আছে। হ্যাঁ, কিন্তু এগুলো তো কাজে, ম্যাচের আপনার কিন্তু কাজে আসে। হতে পারে ওই পার্টিকুলার মোমেন্টে ওই ইনিংসগুলো খুব। আপনার কুমার সাঙ্গাকার কথা মনে আছে? হ্যাঁ, 4টা ওয়ানডে সেঞ্চুরি টানা দেন শ্রীলঙ্কা নকড আউট, উনি রিটায়ারমেন্টে চলে গেলেন। আপনাকে এই লেভেলে মেন্টালি থাকতে হবে। আপনি যদি এই লেভেলে মেন্টালি কখন না গেইন করতে পারেন, আপনি কখনোই বড় ক্রিকেট এই লেভেলের মেন্টালিটি বাংলাদেশের ক্রিকেটে গ্রো করবে কিনা আমার মনে হয় না। বিকজ আমাদের তো কেউ মানে আমাদের কিন্তু ওই পথ প্রদর্শকটা নাই। যেমন দেখুন অরবিন্দা ডিসিলভা, তারপরে অর্জুনা রানাতুঙ্গা, শ্রীলঙ্কা হ্যাড দেম, এবং সাঙ্গাকারা, জয়বর্ধনেরা তাদের দেখে বড় হয়েছেন, রোল মডেল। তারপরে হচ্ছে সানাত জয়সুরিয়া, রমেশ কালোবিতারানার, তো এদের দেখে বড় হয়েছে। আমাদের প্লেয়াররা মানে আপনি ধরেন এই যে এখনকার আফিফ, তারপর শান্ত, এরা যাদের দেখে বড় হচ্ছে, সাকিব, মাশরাফি, তামিম ইকবাল, বাট এরা কিন্তু মাঠ থেকে এখন পর্যন্ত প্রপার রিটায়ারমেন্টটা পায়নি। শুনুন, এরা যত বড় ক্রিকেটার, এটা কিন্তু এদের রোলটা যে ধরনের প্লে করা উচিত ছিল মাঠের বাইরে, সেটা কিন্তু তারা কেউ করে। আবার সোশ্যাল মিডিয়াতে ঢুকলে সবাই দেখি এখন লিখছে যে সাকিবেরও অবসরে চলে যাবে। অবশ্যই যাওয়া উচিত। আমাকে যদি পার্সোনালি চিন্তা করেন, সে কিন্তু বলেছিল যে হি ইজ গোনা রিটায়ার আফটার দ্য 2024 T20 ওয়ার্ল্ড কাপ, বাট সাডেনলি সাকিব মুড চেঞ্জ। এই মুড চেঞ্জটা সাকিবের জন্য কাল হবে। কারণ আপনি যদি চিন্তা করেন যে আপনি 1 বছর খেলবেন, 1 বছর খেলে হয়তো আপনি 20 কোটি টাকা ইনকাম করবেন, কিন্তু এই আপনার টপিকটাই কিন্তু ছিল বাংলাদেশের ক্রিকেট আগালো না পেছালো। এখন আপনি বুঝতে পারতেছেন বাংলাদেশ ক্রিকেট আগালো না পেছালো, মানে যতক্ষণ পর্যন্ত সিনিয়র মানে এরা না ছাড়তেছে। বিকজ T20 ফরম্যাট ইজ আ ফরম্যাট ফর ইয়াংস্টার্স। যত আপনার ইয়াং প্লেয়াররা উঠে আসবে, আপনি আজকে মাহমুদুল্লাহ রিয়াদকে মানে ধরেন, মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিল কালকে, হ্যাঁ,
কিন্তু মাহমুদুল্লাহ এদের রিপ্লেসমেন্ট কে? এখন রিপ্লেসমেন্ট হয়তো আপনি বলতে পারেন, আমি আফিফ। এটা কালকে এরকম একটা ভিডিও বানিয়েছিলাম যে রিপ্লেসমেন্ট আসলে কারা। আপনি হয়তো জাকের আলীর কথা বলতে পারেন। না, জাকের আলী ইজ নট আ প্রপার রিপ্লেসমেন্ট। যে আপনি হয়তো জাকের আলীর কথা বলতে পারেন, আরও দু একজন হয়তো আপনি ঘরোয়া ক্রিকেটে তুলে আনতে পারেন। এখন কথা হচ্ছে মাহমুদুল্লাহ যদি এখন না ছাড়ে 26 বিশ্বকাপের জন্য আপনি কাকে ট্রাই করবেন? এবং মানে আপনি ধরেন জাকিরকে ট্রাই করলেন, জাকিরকে ট্রাই করলেন, জাকিরকে যদি আপনি এই 1 বছর সময় দেন, সে প্রিপেয়ার সময় পাবে, আপনি বুঝতে পারবেন। এখন আমাদের মানে সিলেকশন যে কমিটি, তারা কিভাবে চিন্তা করছে, তারা কি 2026 ওয়ার্ল্ড কাপ প্ল্যানিং করছে কিনা? তারা যদি প্ল্যান করে থাকে, তাদের অবশ্যই উচিত মানে মাহমুদুল্লাহর সঙ্গে বসা, সাকিবের সঙ্গে। আই গেস সাকিবের সঙ্গে বসার কিছু নাই, কারণ বিকজ সাকিব ওই লেভেলের প্লেয়ার দেখেই তার সঙ্গে কেউ বসবে না। কিন্তু সাকিব কিন্তু এটা বোকামি করতেছে আমার কাছে পার্সোনালি রাইট না। ওনার মানে সবাই বলতেছে ওনার চোখে সমস্যা। উনি এই ওয়ার্ল্ড কাপে খুব বাজে ভঙ্গিতে আউট হয়েছেন, বাজে ভঙ্গি। এবং এই গত 1 বছরে সাকিব, আপনি বলেন তো আসলে সাকিবের একটা ইনিংস দেখে আপনার মনে হয়েছে সাকিব একটা ইনিংস দেখে যে দেখে মনে হচ্ছে যে নেদারল্যান্ডসের সাথে মনে হয় ওই দিনও কি আসলে বেশ কিছু ওদিনও শেখই ছিলেন। বাট সাকিবের একটা জিনিস যেটা আমার চোখে পড়েছে, ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা বাংলাদেশ জয়ের জন্য খেলছিল 197 রানের লক্ষ্য, বাট টিমের মধ্যে আমার সেই ইন্টেন্টটা চোখে পড়ে নাই যে আমার 197 রান করতে হবে, আমি 170 রানই করলাম। আমি যদি সেদিন 170-75 করে আসতাম, আজকে আফগানিস্তানের সাথে আমার এক নেট রান রেট নিয়ে এক টেনশনই করতে হতো। টেনশন আমরা সেমিফাইনাল থেকে আউট, আপনার টেনশনের কথা বলুন। মজা করেন না মজা করতেছি না, সেই আমি বলছি যে এই যে এখন আপনার যে সিচুয়েশনটা যে আপনি 31 রানে জিততে, এই ইকুয়েশনটা হয়তো কমে আসতো, 15-16 রানে হতো, বা হয়তো জিতলে হতো। অবশ্য প্লেয়ার সাকিব আল হাসান তো মানে প্রেস কনফারেন্সে এসে বলেছেনই যে মানে আমরা হয়তো সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছি। তো প্লেয়াররাই যখন ধরে নেবে, আর আপনার কোচ যখন প্রেস কনফারেন্সে মানে কোচ যখন বলবে যে আমাদের লক্ষ্যই অর্জন শেষ, তাহলে আমার প্রশ্ন হচ্ছে কোচের কাছে বা আপনার কাছে, তাহলে আমরা জেতার জন্য খেলবো, ওয়ার্ল্ড কাপটা জিতবো কবে? কোচ কিভাবে বলে যে আমি 2007 সালে যখন চিন্তা করতাম, 2007 সালে যখন খেলা দেখতাম, তখন মনে হতো আমরা বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে গেলে আমি খুশি। এখন 17 বছর ওই 97-98-2000 সালে কিন্তু বাংলাদেশ জেতার পর ওই বিটিভিতে গান ছাড়তো, দেশ 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 সাবাস বাংলাদেশ। সাবাস বাংলাদেশটা এখন আর নাই, এখনো এই সাবাস বাংলাদেশই আছে। না মানে কিন্তু মানে এই সাবাস বাংলাদেশটা আমরা পাই 6 ম্যাচের মধ্যে 3 ম্যাচ, বাকি 3 ম্যাচ আল্লাহ কি হলো। আচ্ছা, আমরা যেটা নিয়ে আসলে আলোচনা শুরু করছিলাম, আপনি মনে করে দিয়েছিলেন যে এই যে বাংলাদেশের মেন্টালিটি বা পারফরমেন্স, বলা হচ্ছে যে বাংলাদেশের সফলতম বিশ্বকাপ, আমরা কি আদৌ আসলে ওই পারফরমেন্স ওয়াইজ সেই বিশ্বকাপটা খেলতে পেরেছি কিনা? সফলতম বিশ্বকাপ তো বলতেই হবে, কারণ সফলতম বিশ্বকাপটা কেন বলতে হবে, কারণ এখন আপনি যদি রেজাল্ট অঙ্কে সবসময় 133 পান, আপনি যদি 34 পান, তাহলে তো আপনার 1 নাম্বার বেশি হয়েছে। তা আপনি তো বাসা গিয়ে বললেন মা আমি অঙ্কে হাইয়েস্ট পাইছি, গতবারের চেয়ে বেশি পাইছি। এখন আপনি যদি জিতেনই 2টা ম্যাচ, 3টা ম্যাচ জিতলে তো আপনার সর্বোচ্চ সাফল্য আসবেই। তার আগে আপনি জিতছেন একটা ম্যাচ 2007-এর পরের যে কটা বিশ্বকাপ আছে বেশিরভাগগুলোতে একটা করে, মানে ইউ আর আ টেস্ট প্লেয়িং নেশন, ইউ আর কন্টিনিউইংলি প্লেয়িং অ্যান্ড ইউ হ্যাভ ওন in last 2007, 2009 0, 2010 0, 2012 14 16 20 21, এরপর 22-তে 2টা ম্যাচ, তাও কি আয়ারল্যান্ড নেদারল্যান্ড আর আরেকটা কার সাথে জয়। অথচ আপনি দেখেন এই আফগানিস্তান আমাদের কত পরে এসেছে। লাস্ট আপনি আফগানিস্তানের যদি কথা বলে যে লাস্ট 5 বছরে তারা যে উন্নতি করেছে, আমরা লাস্ট 20 বছরে ওই উন্নতি করতে পারিনি তাদের। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, এই যে ডেভিড হেম যে বাংলাদেশের কোচ, উনি কি কখনো টি-20 খেলেছেন? আই গেস না। তাহলে উনি কিভাবে মানে উনি টি-20-র কোচ টিমের সাথে আছেন এবং কোচিং করাচ্ছেন? আচ্ছা, সেক্ষেত্রে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হেমকে এক পাশে রাখেন, এই পাশে আপনি ডুয়েন ব্রাভোকে রাখেন, আফগানিস্তানের পেস বোলিং কোচ ডুয়েন ব্রাভো। আর বাংলাদেশের হচ্ছে আন্দ্রে অ্যাডামস টি-20 খেলেছে, আমি দেখেছি না, মানে তারপর আমি জাস্ট বলছি ইম্প্যাক্টটা ধরেন না, আপনি নামগুলো দেখেন। জনাথন ট্রট, ভালো নাম বলতে পারেন, কায়রন পোলার্ড ইংল্যান্ড, ডেভিড হেম, কায়রন পোলার্ড, ডেভিড হেম, জনাথন ট্রট ইংল্যান্ডের প্লেয়ার ছিলেন। হি প্লেড দ্য ইংলিশ কাউন্টি অ্যাজ ওয়েল, অ্যান্ড উনি টি-20 ক্রিকেটও খেলেছেন। হ্যাঁ, হতে পারে তাকে আমরা সবাই টেস্টের জন্য চিনি, বাট হি অলসো প্লেড টি-20। কিন্তু আপনি যখন একটা ইংলিশ মাইন্ডেড একটা ইংলিশম্যান, আপনি যখন ব্রাভো ইজ আ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2 বার, তো হি প্লেড ফর সিএসকে, হি প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড।
তো আপনি যখন একটা চ্যাম্পিয়ন মেন্টালিটির কোচকে নিয়ে আসবেন, সে অবশ্যই ওই জিনিসটা ইনজেক্ট করার ট্রাই করবে। একটা কথা আছে, আপনি যে পরিবেশে থাকবেন আপনি সেই পরিবেশের মতো হয়ে বড় হয়ে গ্রো আপ করবেন। সেটা একটা বড় উদাহরণ বোধ হয় মুস্তাক মুস্তাক আহমেদ, রিশাদ হোসেন। আমি আমি এই জিনিসটা আমি স্টেটমেন্টটা দিতে যাচ্ছি না যে রিশাদ মানে অনেক দ্রুত ইমপ্রুভ করেছে। রিশাদ কিন্তু অনেক নিজেও কষ্ট করেছে, কিন্তু এইটা আসলে চোখে পড়েছে। নিরা গাইডেন্স, এবং এবং মুস্তাক আহমেদ রিশাদকে সেই গাইডেন্সটা দিয়েছেন এবং সে সেটা মানে ইমপ্লিমেন্ট করতে। আপনি দেখেন, আপনার যদি মনে থাকার কথা, আমাদের শোতেই কিন্তু নির্বাচক যিনি আছেন হান্নান সরকার, তিনি বলেছিলেন যে আগে বেশি টান করতো না রিশাদের বল, কিন্তু মুস্তাক যখন আপনি এই যে ট্রাভিস হেডকে বোল্ড করাটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ কি সুন্দর, আরও বেশ কয়েকটা ডেলিভারি এই টুর্নামেন্টে, যেগুলো ডেলিভারিগুলো দেখে মনে হচ্ছে এই যে প্রপার একদম লেগ স্পিনার। আপনি দেখেন, আপনার প্রশ্নটা কে করছে? অনিল কুম্বলে আপনার প্রশ্ন করছে, যাকে আপনি 500-600 উইকেট নিয়ে মানে ক্যারিয়ার শেষ। এই ওয়ার্ল্ড কাপে আমাদের মানে সর্বোচ্চ সাফল্য কি ওইদিকে না গিয়ে আমি বলবো ওয়ার্ল্ড কাপে আমরা দুইটা জিনিস পাইছি, এক তানজিম হাসান সাকিব, দুই হচ্ছে রিশাদ হোসেন। আর হারাইছি অনেকগুলা, 9টা প্লেয়ার হারাইছি 11টার মধ্যে 9 এখন আপনি বলেন বিশ্বকাপে আমরা আগাইলাম না, মানে আমরা আগাইলাম না পিছাইলাম? ওই যে আপনার তো দুটি সাফল্য। এই যে শুরুতে আপনি ইন্ট্রো দিলেন 2 মিনিটের, লিটন দাস নামলো, একটা 6 মারলো, পরের বলে কেন আপনাকে চার্জ করতে হবে আবার? আপনি জানেন আরেকটা জিনিস, আমি ওই দিন, আমরা তো আসলে লাইভে ছিলাম, আমরা এখন আমি এই জায়গা থেকে এটা বলতেও পারবো না যে লিটনের নামে ডিসকাউন্ট দেন উনি ভালো খেলবেন। ইট ডাজন্ট গো, মানে ইট ডাজন্ট সাউন্ড ওয়েল। এইভাবে আপনি কখনো বলাও সম্ভব না। এখন কথা হচ্ছে, আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেটটা 10 বছর ধরে খেলছেন, আপনি আমি যদি টিভি সেটে বাইরে বসে থেকে বুঝি, আপনি কেন মাঠে গিয়ে বুঝবেন না? আপনি জানেন আপনার জন্য স্কোর লেগে, ডিপ স্কোর লেগে একটা ফিল্ডার সেট করে রাখা হয়েছে, সূর্য কুমারকে রাখা হয়েছে, এবং আপনি ওই শটটাই খেলবেন। আপনি পুল শট খেলবেন, আপনি ছক্কা মারতে যাবেন, আপনি ছক্কা মারবেন, পরে বল আউট। ইন্ডিয়া জানে আপনি পুল শটটা খুব ভালো খেলেন, ওই জোনটা আপনার জন্য খুব ভালো করে খেলেন। হার্দিক পান্ডিয়া আপনাকে ছক্কা মারতে দিছে শুধু আউট করার জন্য, এবং পরের বলে আপনাকে আউটও করছে, এবং স্লোয়ার আউট। এইটা যদি আপনি 10 বছর ক্রিকেট খেলার পর না বুঝেন, আপনি আসলে কবে ক্রিকেটটা বুঝবেন? এটা হচ্ছে পুরোপুরি মানে মেন্টালিটি এবং ধৈর্যের জিনিস। মানে আমার কাছে মনে হয় লিটন খুবই ভালো একজন প্লেয়ার। লিটনের ধৈর্যের সমস্যা, শুনেন, ওর ধৈর্য কম। আপনার মনে থাকার কথা, আমি আলোচনা করছিলাম যে দেখুন, লিওনেল মেসি, আজকে মেসির জন্মদিন, হ্যাপি বার্থডে মেসি। তো যে জিনিসটা হচ্ছে যে মেসিকে সবসময় বলা হয় যে গড গিফটেড একটা ব্যাপার, আর যখন ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলা হয় যে খুবই পরিশ্রমী, সেলফ মেড। অবশ্যই রোনালদো যে ধরনের পরিশ্রম করেন, যে ওয়ার্কআউটগুলো করেন, এগুলো ভাই মানে আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, কারণ আপনি সবসময় চাইবেন যে এই পরিশ্রম করলে আপনি সাফল্য পাওয়ার জন্য, কিন্তু কথা হচ্ছে দেখুন, আমাদের আশেপাশে অনেকেই আছে, বা অনেক বড় ফুটবলার ছিল, অনেক বড় ক্রিকেটার ছিল, বা অ্যাথলিট ছিল, যাদের গড গিফটেড হয়তো পাওয়ার ছিল, কিন্তু আপনি যদি পরিশ্রম না করেন, আপনি কখনোই কিন্তু এই যে রোনালদো আর মেসি, শুধু বাংলা ব্যাকরণে আমরা লিখি নাই যে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। হ্যাঁ, তো এই দেখুন, রোনালদো এবং মেসি একটানা একসাথে 15 বছর এবং একসাথে একে অন্যকে কম্পিট করে গেছে। এখন এই যে এটার জন্য তো আমাদের কিন্তু একটা কম্পিট ছিল, লিটন এবং গুরবাজ। আমাদের অফিসে এই জিনিসটা হয় যে আমার একজন কলিগ আছে শাওন, উনি লিটন এবং গুরবাজকে এক কাতারে রাখেন, বলতেন যে কম্পিটিটর। বাট দ্য ওয়ে গুরবাজ হ্যাজ ইমপ্রুভড, দেখেন আপনি আইপিএলে তো এখন গুরবাজ বসে থাকে। আগের সিজনে লিটন এবং গুরবাজ ছিল, খেলাচ্ছে কারে? গুরবাজকে। লিটন যখন সুযোগ পেলেন পারফর্ম করতে পারেন না। দেখেন একই স্কোয়াডে ছিলেন, গুরবাজকে তারা আবার কিনলেন, কিন্তু রিটেন করলেন, কিন্তু লিটনকে করলেন না। এইটাই হচ্ছে আপনার পার্থক্য, যে একটা আফগানিস্তান ক্রিকেটার এত ইমপ্রুভ করেছে যাকে আইপিএলের দল রাখতে বাধ্য হয়, আর আপনি 10 বছর ক্রিকেট। এবারও কিন্তু গুরবাজ ম্যাচ পাননি, কিন্তু শেষে যখন পাইছে কিন্তু কলকাতা ফাইনাল চলে করেছে। মানে আপনাকে ম্যাচ জিততে আপনাকে ম্যাচ জয়নিস খেলতে হবে, আপনাকে আগে সবার আগে বুঝতে হবে যে আপনি কি খেলতে চান, কি করতে চান। মেন্টালি ক্লিয়ার থাকা খুব ইম্পর্টেন্ট। এই যে কয়েকদিন আগে উথাপ্পা, খুব সম্ভবত রবীন্দ্র উথাপ্পা বলছিলেন যে লিটন দাসের একটা সারাউন্ডিং একটা এরিয়া দরকার, বা একটা কি বলে ইকোসিস্টেম দরকার, যেখানে সে নিজের জায়গাটা শুধু নিজে ভাবতে পারবে। আপনি যখন মাথায় 10টা জিনিস নিয়ে ভাববেন, আপনি দেখবেন আমাদের লেখার ক্ষেত্রে কি হয়, যখন দেখবেন আশেপাশে থেকে কথা বলতেছে, তখন কিন্তু আমরা দেখি আমরা একটা কানে হেডফোন লাগাই, এরপর শুরু করি, তখনই তো আপনি রিল্যাক্স। হ্যাঁ, বিকজ আমার ফোকাসটা একদিকে থাকে। আপনি ফোকাসটা, এখন আমি জানি না লিটনের ফোকাসে কোন জায়গায় সমস্যা। এরা তো শুধু লিটন না, এখন যারা খেলছে, এই যে প্রতিভার কথা বলা হচ্ছে, এই প্রতিভা করতে করতে তো বাংলাদেশ ক্রিকেটটা শেষই হয়ে গেল। আপনি লাস্ট 6-7 বছরে আমরা যাদের উপর ইনভেস্ট করেছি, এই যে লিটন দাস, যেটা পুরো সালে তিনি অভিষেক হয়েছে, তিনি পারফর্ম করলেন কয় সালে? 2022 সালে, সেখানে 1 বছর পারফর্ম করলেন। শান্ত 17 সালে অভিষেক হলো, পারফর্ম করলেন কোন বছর? 22 সালের বিপিএল থেকে 23 বিশ্বকাপের আগ পর্যন্ত নাই।
তা আপনি একটা ক্রিকেটারকে 7 এবং এই ওই 8 মাস পারফর্ম করার পর আপনি তাকে ক্যাপ্টেন বানায় দিলেন। ক্যাপ্টেন ম্যানেজার এখন দেখেন, এবং আমার শান্তর পরও যে ক্যাপ্টেন হবে সেও এরকম মানে 6 মাস কারণ হচ্ছে ইটস লাইক আমার অফিসে আমরা সবাই মানে চেষ্টা করতেছি, বাট একজন 6 মাস পারফর্ম করে মানে সুপারস্টার হয়ে যাচ্ছে, বোনাস নিয়ে চলে যাচ্ছে। এখন শুনেন, এটা সমস্যা হচ্ছে আপনি প্রসেসটা তো মেনটেন করছেন না। আপনি ক্রিকেটার কি প্রসেস মেনটেন করার জন্য তো আমাদের প্লেয়ার লাগবে, আমাদের পাইপলাইনে তো প্রপার রিপ্লেসমেন্ট নেই। আপনি সাকিব আপনি হয়তো তর্ক এখন করতে পারি যে সাকিবের অবসর নেওয়া উচিত, কিন্তু 2 দিন পর আমরাই বলবো হাই হাই সাকিব কেন অবসর নিচ্ছে। এটার বড় দায়টা হলো বিসিবির, কারণ হচ্ছে আপনি রিপ্লেসমেন্ট চিন্তা করতেছেন না। দেখেন ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয়, আপনি জানেন বিরাট আজকে শুভমান গিল ক্যাপ্টেন হলো, হ্যাঁ জিম্বাবুয়ে সিরিজে। আমরা আইপিএল এ ফ্যান্টাসি খেলে আমাদের সব ইম্প্যাক্ট প্লেয়ার শেষ। এখন যেটা হচ্ছে যে দেখেন, আপনি চিন্তা করবেন কিভাবে, আমার তামিম ইকবাল যখন অবসর নিবে, তামিম ইকবালের জায়গায় আমার একটা ওপেনার লাগবে, অ্যান্ড ওপেনারটা আমি কই পাবো, আমাকে 2 বছর রেডি করতে হবে। এখন আমি তো রেডি করতেছি না, আমি কি করতেছি, আচ্ছা তামিম ইকবাল অবসর নিয়েছে, ঠিক আছে, তারপরে 2জনটা খেলায় দেবো, ঠিক আছে, আরও 2জনটা খেলায় দেবো, আগামী 5 বছর আমি ইনভেস্ট করবো, কই করবো, জাতীয় দলে। ইনভেস্টের জায়গা তো জাতীয় দল না, আপনার ইনভেস্ট করতে হবে ঘরোয়া ক্রিকেটে। আপনার ইনভেস্ট করতে ঘরোয়া ক্রিকেটে যে আপনি ইনভেস্ট করবেন, ঘরোয়া ক্রিকেটের অবস্থাই তো ভালো না, আপনি আম্পায়ারিং নিয়ে সমস্যা হয়। এইটাই তো সবচেয়ে বড় সমস্যা। আপনার তো গোড়ায় গলত, আপনি যখন গোড়ায় গলত থাকবে তখন তো আপনি কখনোই সাফল্য পাবেন না। আপনার তখন কি করতে হবে, 3টা জয় পেয়েছি, ওকে ফাইন, আমাদের সাফল্য হয়ে গেছে। তাহলে কি আপনি ধরে নিচ্ছেন, তাহলে এখন আপনি উত্তরটা দেন, বাংলাদেশ কি আগালো না পেছনে? অবশ্যই না। আমার যদি ব্যক্তিগত আপনি মতামত নেন, অবশ্যই বাংলাদেশ ক্রিকেট লাস্ট 10 বছরে 15 বছর আগায়নি, জাস্ট ওই 2 বছর। আমাদের কলিগ কালকে একটা সোলো করেছেন, ওই যে পারভেজ, সোলোটা খুব ভালো চলেছে। এই সোলোটা হচ্ছে যে মানে আফগানিস্তান বাংলাদেশের আগে বৈশ্বিক কোনো শিরোপা বা যে কোনো ধরনের শিরোপা জিতবে। এবং আজকে দেখলাম কেউ একজন বলেছে যে আফগানিস্তান ইজ দ্য সেকেন্ড বেস্ট টিম অফ এশিয়া, মাইকেল ভন। এবং রাইট নাও আফগানিস্তান সেটাই প্রমাণ করছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, ক্ষুধা নেই, দ্য হাঙ্গার ইজ মিসিং। দেখুন, আপনি যাদের সাথে তুলনা করছেন, আফগানিস্তানে যদি এই টুর্নামেন্টের পারফরমেন্স দেখেন, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা বাদে প্রত্যেকটা ম্যাচে একদম বিশ্বকাপ জেতার মতো পারফর্ম করছে। অবশ্যই বাংলাদেশের একটা ম্যাচে পারফরমেন্স দেখান, বিশ্বকাপ হারার মতো পারফরমেন্স করছে। আপনার যে ম্যাচটা দেখে মনে হবে যে প্রপার একটা টি-20 ম্যাচ খেলেছে, যেটা দেখে মনে হয়েছে, সেটা একমাত্র মনে হয়েছে প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার সাথে, বিকজ ওই ম্যাচটা বাংলাদেশ খুব প্রেসারে ছিল এবং ওই ম্যাচটা বাংলাদেশকে জিততেই হতো। এবং কিন্তু ওই ম্যাচটা শ্রীলঙ্কারও অনেক ফাম্বেল ছিল। আমার কথা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে যে দাপট দেখিয়েছে, আমাদের যে আফগানিস্তানের সাথে সিরিজ আছে, একটা দ্বিপাক্ষিক সিরিজে আলোচনা চলতেছে, ওই সিরিজে 3টা ওয়ানডে আছে, 3টা টি20 আছে। আফগানিস্তান সেমিফাইনাল খেলে যাবে, আমরা সুপার 8-এ সর্বোচ্চ সাফল্য নিয়ে যাব। আমার বিশ্বাস ওই সিরিজে আফগানিস্তান 2-1 ওয়ানডে এবং টি20 জিতবে। এদের আরেকটা পার্থক্য দেখেন, আপনি নেপাল, উগান্ডা, নেপালের কথা বলতেছেন, নেপালও কিন্তু ফাইট দিচ্ছে শেষ পর্যন্ত। সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা নেপাল জিতেই গেছিল, খালি ওই গুলশান ঝা একটু বোকামি করছে দেখে ম্যাচটা হার। আপনি নেপালের সাথে যেভাবে আপনি দেখেন, আমি দুটো পার্থক্য বলি, উগান্ডা এবং পাপুয়া নিউগিনির সাথে আফগানিস্তান ম্যাচ খেলেছে, বাংলাদেশ খেলেছে কার সাথে? নেপালের সাথে। বাংলাদেশ ম্যাচটা কীভাবে জিতেছে? খুবই কষ্টে। কিন্তু উগান্ডার ক্ষেত্রে আর পাপুয়া নিউগিনির ক্ষেত্রে কীভাবে ম্যাচ জিতেছে এরা? একেবারে দাপট দেখে পাত্তাই পায়নি, এক পেশি। আপনি যখন বড় দল হতে চাইবেন, আপনাকে এই ধরনের পারফরমেন্স করতে হবে। আপনি যদি এই সহযোগী দেশ, র্যাঙ্কিংয়ে 15 নম্বর দল, 18 নম্বর দলের সাথে আপনি এইভাবে পারফর্ম করেন, আপনি জীবনে বড়। আমাদের তো মানে কিছু মানে বাসায় তরকারি রান্না হয় নাই, ডাল ভাত বসায়, তো খেলতে পারতেছেন, এই জিম্বাবুয়ে ডাকো। আপনি খুব কষ্ট পেলেন? না কষ্ট না, কিন্তু এটা হতাশার। কারণ আপনি যখন বাংলাদেশ, হতাশার কি আছে, মানে প্রত্যেকটা দেশে ক্রিকেটে আপস অ্যান্ড ডাউনস যায়, বাট আমাদের শুধু ডাউনসই যাচ্ছে। আপসটা আসে, বাট হোমে আসে, অ্যাওয়েতে না। আনলে আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাওয়েতে ভালো না করবেন, আপনি হোমে ভালো করে লাভটা কি? ওই যে মানে মেরা উইকেট দিব, অস্ট্রেলিয়াকে 104-এ অল আউট করে প্রত্যেক বছর একটা করে বিশ্বকাপ আয়োজন করবে, আর আপনি বিশ্বকাপ জিতে যাবেন হোমে। বাংলাদেশ হোমে বিশ্বকাপ আয়োজন করলে বিশ্বকাপ জিততে পারবে না। তাহলে আপনি হোমে এত ভালো করে লাভ? দ্বিপাক্ষিক সিরিজ দিব, জনগণের চোখে ধুলা দিব যে আমরা ভালো দল, এরপর মানুষ এক্সপেকটেশন নিয়ে যাবে যে বাংলাদেশ ভালো খেলবে। দিতে ব্যাপারটা হচ্ছে যে মানে ছোটবেলায় আমরা করতাম কি, যে মাকে বলতাম, মা আমি পড়তে বসতেছি, পড়ার বইয়ের নিচে একটা মোবাইল থাকতো, মা মনে করতো আমি পড়তেছি, বাট আমি আসলে মোবাইল টিপতেছি। বাংলাদেশ টিমের সেম অবস্থা।
বাংলাদেশ এই যে মানুষরা ধোকা দিতে দিতে এখন বাংলাদেশের ক্রিকেটের চোখে ছানি পড়ে গেছে। সানির কিন্তু অপারেশন হয় মমিনুল, বাংলাদেশের অপারেশনের ব্যবস্থা নাই তো? অপারেশনের ব্যবস্থা আছে। আমার আপনি বলেন যে ব্যবস্থাটা এই মুহূর্তে বাংলাদেশ উচিত মানে পাইপলাইন তাড়াতাড়ি চেঞ্জ করা সম্ভব না, বিকজ আপনার কাছে যে প্লেয়ারগুলো আছে তাদেরকে আপনার গ্রুম করতে হবে। হ্যাঁ, এই গ্রুমটা করতেছেন কিভাবে? গ্রুমটা সেলফ গ্রুমিং হইতে হবে। না আপনি সেলফ না আপনি সেলফ গ্রুমিং কিভাবে করবেন? বিরাট কোহলি যদি আয়নার দিকে তাকায় নিজে মনে করে যে আমি আমার শুকানো উচিত 2012, দেন দ্য বিরাট কোহলি ইজ বিরাট কোহলি, রাইট? বিরাট কোহলি ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়ে 9 কোটি টাকা ইনকাম করে। বাংলাদেশে কয়টা ক্রিকেটার এই টাকা ইনকাম করে? আপনার তো স্টেবিলিটি লাগবে, সব জায়গায় স্টেবিলিটি লাগবে। মেন্টাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি ফ্যামিলি স্টেবল না রাখতে পারেন, আপনি এইসব ট্রেনার কেমনে পাবেন? বিরাট কোহলি 20 কোটি টাকার বছরে পানি পান করে, বাইরের দেশে পানি নেই যেন চর্বি না জমে। বাংলাদেশ একটা ক্রিকেটার কীভাবে 20 কোটি টাকা পানি ইনকাম করবে? বাংলাদেশ একটা ক্রিকেটার 20 কোটি টাকা। আবার বাংলাদেশে কোনো ক্রিকেটার 20 কোটি টাকার পানি খাইতে গেলেও তো আপনারা নিউজ করে দেবেন যে সাকিব আল হাসান 20 কোটি টাকার পানি খান, আপনি কত টাকার পানি খান? না এখন কথা হচ্ছে আপনি যদি এটা কাজে দেয়, বিরাট কোহলির ক্ষেত্রে কাজে দিচ্ছে না। আর বিরাট কোহলি কেন করছে? ইচ্ছা চাওয়া, এবং এটার জন্য শুধু নিজেকে বেস্ট প্রমাণ করার ইচ্ছা। পরিস্থিতি বাংলাদেশের যে ব্যাকগ্রাউন্ড কাঠামো, এখানে একটা ক্রিকেটার চাইলে একা একা বড় হতে পারবে না। কারণ আপনি চাইলে, এই দেখুন অভিষেক শর্মা, সে একটা আইপিএল খেললে 5 কোটি টাকা ইনকাম করে, 42টা 6 মারে এক সিজনে। নিকোলাস পুরান এই বছর টি20 এবং ওয়ানডে মানে টি20 এবং ইন্টারন্যাশনাল টি20 ফ্র্যাঞ্চাইজি টি20 মিলে 94টা 6 মারছে, যেখানে বাংলাদেশ পুরা 11 মানে পুরা টিম মিলে মারছে 86টা। আচ্ছা, আমি যেটা অভিষেক শর্মা যেটা বলছিলাম যে দেখুন অভিষেক শর্মা একটা আইপিএল খেলে 10 কোটি টাকা ইনকাম করে, 5 কোটি টাকা ইনকাম করে সে কই ইনভেস্ট করতেছে? তার মেন্টরকে যুবরাজ সিং, সে টাকা দিতে পারছে। বাংলাদেশের একটা ক্রিকেটার একটা বিপিএল খেলে টাকা পায় হচ্ছে 20 লাখ। সে কোচ, সে সবার আগে কিনবে একটা আইফোন, একটা বাইক। এইটাই তো সবচেয়ে বড় সমস্যা। এখন এটা তার দোষ না। এইখানে আপনার একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে প্লেয়ারগুলো উঠে আসে, দে কাম ফ্রম আ ভেরি একটু থাকে না যে অন্যরকম একটা পরিস্থিতি উঠে একটু নিচু ব্যাগ মানে দিনে আনে দিন খায় বা এরকম, মানে একটু কষ্ট করে বড় হয়, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বেশি তো ফ্যামিলি যেটা আপনি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু এমন হয়, কিন্তু তারা সবার আগে আইফোন কিনে না। আপনি দেখবেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যত প্লেয়ার আছে, মানে তারা একটা মানে আমি নাম ধরে নাম বলি না, ফেসবুকে সারাক্ষণ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এগুলো নিয়েই থাকে। আমি ইসলামকে ছোট করতেছি না, আমি বলতেছি যে মানে সে মানে কোনো কিছু হলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এগুলো পোস্ট করে। হ্যাঁ, এবং সে সবার আগে যে কাজটা করছে, সে সবার আগে একটা আইফোন কিনছে একটা ঘরোয়া লিগের ম্যাচ খেলার পর। তো আপনি যদি মানে আই আন্ডারস্ট্যান্ড ইউ আর ইসলামিক পারসন। না, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, আমি আপনার কথাটা ধরতে পারছি, মানে বাংলাদেশের একটা সবচেয়ে বড় সমস্যা জানেন যাচ্ছি আমি যেটা বলছি, এক ম্যাচ খেলে সুপারস্টার ভাব চলে আসে, ইসলামিক মাইন্ডেড পিপল তারাও কিন্তু খুব ভালো খেলে। আপনি মঈন আলী, আদিল রশিদ, বাংলাদেশে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। আমি নিজেও তো নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, বাট দ্য থিং ইজ মানে আপনি যদি মানে আপনি ধরেন একটা কথা আছে না যে আপনি শুধু আল্লাহর দিকে তাকায় থাকলে হবে না, কাজটাও করতে হবে। এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম। এই জিনিসটার অনেকেই কাজ হয়তো করেন কিন্তু প্রপার হইতে না। এখন ধরেন আপনি বিপিএলে আপনি ডি গ্রেডে একটা প্লেয়ার, আপনি 5 লাখ টাকায় ধরেন আপনাকে ঢাকা কিনে দিল। এখন অনেক সময় ঢাকা মানে ধরেন ঢাকার নাম বলতেছি জাস্ট ফর এক্সাম্পল, ঢাকা আপনাকে পেমেন্ট দিল, বিপিএল শেষে আপনি পেমেন্ট পাবেন, পেমেন্ট পেয়ে আপনি কী করবেন, সবার আগে একটা আইফোন কিনবেন, একটা বাইক কিনবেন। এবং আমাদের প্লেয়াররা এগুলো নিয়েই থাকে বেশি, এবং অথচ আপনার তখন চিন্তা করা হচ্ছিল আমি পরের সিজনে কেমন ডি গ্রেড থেকে সি গ্রেডে যাবো। অবশ্যই এটা খুব ভালো একটা আমি কীভাবে আরও নিজেকে তাওহিদ হৃদয় সিলেট থান্ডার্স না স্ট্রাইকার ডেভিড ওয়ার্নারকে যে এবার রান আউট করলেন, তাওহিদ হৃদয় কিন্তু নিজে পথভ্রষ্ট হতে পারতেন। তাওহিদ হৃদয় কিন্তু এখন কুমিল্লাতে 1 কোটি টাকার উপরে পান, 10 লাখ। সে তার মধ্যে হয়তো ওই সেলফ, অথচ সে তার আগের সিজনে খুব সম্ভবত হৃদয়ও কিন্তু নামাজ পড়েন এবং হৃদয়ও কিন্তু ইসলামিক মাইন্ডেড আমার যতটুকু মনে হয়। বাংলাদেশের ক্রিকেটের অনেক বেশিরভাগই এরকম। দ্য থিং ইজ মানে আপনার নিজের কাজটা করতে হবে। পেশা মানে আমাদের দেশে যারা আছে তারা হচ্ছে কি ফেসবুকে ফলোয়ার লাগবে, আমি কিভাবে মানে এক এক ঘরানার মানুষ আছে, এক এক ঘরানার মানুষকে তারা টার্গেট করে। কেউ মনে করেন যে চেষ্টা করে মানুষকে বোঝাতে যায় যে হ্যাঁ আমি অনেক ইসলামিক মাইন্ডেড, কেউ আবার অনেক এটা করে ফলোয়ার বাড়াতে, কেউ আবার অনেক সময় একটু পস্ট লাইফ লিড করে, সে তার ফলোয়ার বাড়াতে চায়। এই ফলোয়ার বাড়াতে সে তার বেতনটা কমায় ফেলে এবং তার ক্যারিয়ারটা শেষ করে। এই কারণেই বাংলাদেশের ক্রিকেট আগায় না। এটা সবচেয়ে এইটা হচ্ছে মানে সবার আগে এই জিনিসগুলো ঠিক করতে হবে। কিন্তু এই জিনিসগুলো ঠিক হবে কীভাবে? বিকজ আমাদের তো কেউ দেখায় দেন না, আমাদের তো মাঠ থেকে কেউ আজকে যদি মাশরাফি 2019 সালে মাঠ থেকে অবসর নিতেন
এরপরে যারা অবসর গেছেন তারাও হয়তো চিন্তা করতেন না আমি মাশরাফির মতো মাঠ থেকে অবসর নেই। আমি বলতেছি না যে মাশরাফি কোনো ক্রাইম করে ফেলছে, আই এম নট ডিফেন্ডিং এনিওয়ান, বা আমি কারো ছোটও করতেছি না, আমি জাস্ট বলতেছি বলার কথা, মানে এইটা একটা ভালো ব্যাপার হইতে পারতো। ভালো ব্যাপার হইতে পারতো। আমি পার্সোনালি চাই কালকে, মানে পার্সোনালি যদি কিছু থাকে কালকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে নেওয়া উচিত। সম্ভব সাকিব সে যদি থাকে বাংলাদেশ ক্রিকেট আরও মানে মানে আমি মাহমুদুল্লাহ রিয়াদকে দোষ দিচ্ছি না, আমি বলতেছি মাহমুদুল্লাহ রিয়াদ এখন সরে যাওয়া বাংলাদেশ একটা প্লেয়ারের জন্য রাস্তা খুলে দেবে যে 2 বছর টিমের সঙ্গে থেকে অ্যাটলিস্ট একটা ম্যাচ জিতাতে পারবে 2026 ওয়ার্ল্ড কাপ। এবং আমার এভাবেই চিন্তা করা উচিত। দেখেন লিয়াম প্লাঙ্কেট 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের মানে ইংল্যান্ডের সেকেন্ড হাইস্ট উইকেট ছিল, ঠিক আছে উইকেট টেকার ছিল, কিন্তু যখন ইসিবি বুঝতে পারছে যে আমি লিয়াম প্লাঙ্কেটের পরের বছর 23 বিশ্বকাপ খেলাতে পারবো না, তখন তাকে তারা বলে দিছে। এবং প্লাঙ্কেটের জায়গায় তারা জফরা আর্চারকে রেডি করছে, বা যে আর্চারকে না অন্য কাউকে রেডি করছে। এটা হচ্ছে বোর্ড টু প্লেয়ার। আপনি কি এখন আমাদের দেশের প্লেয়াররা আপনি বলবেন সে গিয়ে অবসর নিয়ে নিবে, তারপরে তারা অবসর ভাঙাতে হবে। আমি কাউকে ইন্ডিকেটর বলতেছি, আমি বলতেছি জাস্ট এগুলো হয়েছে বাংলাদেশের ক্রিকেটে, এটাই বাংলাদেশের ক্ষতি সবচেয়ে বড় কারণ। তারপরে তার অবসর ভাঙাতে হবে, এরপর সে খেলবে কি খেলবে না। আমি আবারও বলতেছি, আমি কাউকে ছোট করতেছি না, বাট আমি জাস্ট না না, ব্যাপারটা হচ্ছে যে প্রিয় 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 ভাইদের ছাড়া খেলা চলবে না, ক্রিকেট চলবে না। তাই বাংলাদেশের এই বিশ্বকাপের 3টা ম্যাচ জয় মানেই সর্বোচ্চ সাফল্য নয়, আমাদের আরও ভালো করার সুযোগ ছিল এবং ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। আপনি যদি ভালো ক্রিকেট যখন 2 বছর ভালো আমরা যে মানে কেশব মহারাজ যে আমাদের সাথে ম্যাচটা মানে সাউথ আফ্রিকাকে জিতলেন, উনি কিন্তু প্ল্যান করেই ফুল টস দিয়েছিলেন। আমরা যদি একটু গেম সেন্স ভালো থাকতো আমরা ম্যাচটা জিততে পারতাম। ওইখানেও আমি বলবো মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় কোনো 26-27 বছর বয়সে ক্রিকেটার হলে হতে পারতাম ম্যাচটা 6 মেরে জিতাতে পারতো, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তো শ্রীলঙ্কা ম্যাচের সাথে একটা 6 মেরে জিতে দিলেন, দেন উনি এই ম্যাচে হিরো হয়ে গেছেন। আমি রিয়াদ ভাইকে ছোট করতেছি না, বাট আমি বলতেছি সুযোগ আছে। আপনার কাছে টি-20 ক্রিকেট খেলতে চাইলে আপনার প্রসেসটা মেনটেন করতে হবে। একটা ভালো আপনি সিনিয়র রাখবেন, আপনি 2জন সিনিয়র রাখবেন বা 3জন সিনিয়র রাখবেন, কিন্তু সিনিয়রের বয়স অন্তত 30 থেকে 34 পর্যন্ত হোক, 37-38 না হোক, আর আপনি ইয়াংস্টারদের নিয়ে খেলেন। দেখা যাক, যেহেতু সামনে আসলে আফগানিস্তান সিরিজ, ভারত সফরে আমাদের যেতে হবে, দেখি বাংলাদেশ কী করে। নতুন একটা পথ চলা হয়তো আমরা দেখতে পাবো, যদি না দেখতে পাই তাহলে মনে হবে যে ক্রিকেটটা আসলে 2007 সালে যেমন ছিল বাংলাদেশের তেমনই থাকবে। এইখান থেকে আসলে কোনো উন্নতি হবে না। আমরা আফগানিস্তানকে দেখবো, হাই হতাশ করবো, আফসোস করবো, এভাবে হয়তো বাংলাদেশের ক্রিকেটের দিনটা কাটবে। আমরা আসলে এমনটা চাই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কথা মানে এই ব্যাপারগুলো বুঝুক, তারা আসলে একটা প্রসেস মেনটেন করুক, বাংলাদেশের ক্রিকেটটাকে সামনে এগিয়ে নিয়ে যাক। আমরাও তখন হাসতে থাকবো, আমরা খুশি হব, সমর্থকরাও খুশি হবে, তখন আসলে বাংলাদেশের নামটা উজ্জ্বল হবে। আমরা এমনটাই প্রত্যাশা করি। আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা রাখ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।